This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, 8টা মানেই হাজির ঠোঁট কাটা। আর ঠোঁট কাটা হাজির মানেই সেই সমস্ত বিষয় হাজির, আপনারা জানেন। নতুন করে আজকে আর বলছি না সে কথা, তবে আজ ঠোঁট কাটা শুরু করছি একটু ইতিহাসের কথা দিয়ে বা ইতিহাসের কথা বলে। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়, তার কথা দিয়ে আজকে শুরু করব। ভবানন্দ মজুমদারের পৌত্র রাঘব রায়ের বড় ছেলে রুদ্র রায় আধুনিক কৃষ্ণনগরের প্রধান রূপকার হলেও তার মৃত্যুর পরই রায় পরিবারের অন্দরে সিংহাসনের জন্য একটা ওই টক্কর বলে লড়াই, সেটা শুরু হয়। যেমন আজকাল হয় বিভিন্ন পার্টিতে, অনেকটা সেই লড়াই বা সেই ধরনের টক্করের সঙ্গে তুলনা করতে পারেন। তাতে কিস্তিমাত করে 1728 সালে কৃষ্ণচন্দ্র যখন সিংহাসনে বসেন, তখন তার বয়স কত ছিল জানেন? মাত্র 18 বছর। তার 55 বছরের রাজত্বে নানা ভালো, নানা মন্দ, নানা সময় এসেছে, না শুধু আসেনি, সে সমস্ত বিষয়গুলো এক প্রকার ছাপও ফেলেছে। তিনি ছিলেন শাক্ত পদাবলিকার রামপ্রসাদ সেন, অন্নদামঙ্গল কাব্য প্রণেতা ভারতচন্দ্র রায়গুণাকর, হাস্যরসিক গোপাল ভাঁড় প্রমুখ তাদের মানে বাংলার প্রবাদ প্রতিম সব গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক। আবার পলাশির যুদ্ধে ব্রিটিশের পক্ষ নেওয়ায় অনেকের নিন্দার পাত্রও তিনি হয়েছিলেন। ইতিহাস সেটাও মনে করায়। নদিয়া জেলা যে স্বাধীনতার পর ভারতে রয়েছে, তার পিছনেও কৃষ্ণনগরের রাজপরিবারের ভূমিকা আছে বইকি। ভাবছেন হয়তো এতক্ষণে আমি রাজপরিবারের এত কথা কেন বলছি ঠোঁটকাটা শুরুতে, তাই তো? আসলে এর কারণ একটাই, এবার বাংলার যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটেও এই রাজ মাহাত্ম্য আছে। সেই কারণেই একটু প্রাসঙ্গিকতা নাড়াচাড়া করছিলাম। রাজবাড়ির ছায়া অন্য রাজ্যের ভোটে দেখা গিয়েছে এর আগে, কিন্তু এ রাজ্যে আগে দেখা যায়নি। সেদিক থেকে কৃষ্ণনগর এক প্রকার নজির গড়ল। আর একটু স্পেসিফিক্যালি বললে বলা যায় নজির গড়ল কৃষ্ণনগর রাজবাড়ি। রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ তিনি যেমন জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন, তেমনি তিনি রাস উৎসব এবং কালী পুজোর সূচনা করেছিলেন। তিনি রাস উৎসবে শাক্তক এবং বৈষ্ণব ধর্মের মেলবন্ধন ঘটিয়েছিলেন। পরবর্তীকালে এই পরিবারের আরেক সদস্যা রানীমা জ্যোতির্ময়ী দেবী, তারও অবদান রয়েছে। যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন নদিয়া জেলার বৃহৎ অংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার তিনি ফিরিয়ে আনেন নদিয়া জেলার ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্তি করেন। বর্তমানের এই রাজপরিবারের রানীমা অমৃতা রায়, তিনি এখন বিজেপির প্রার্থী। জন্মেছি কলকাতায়, বর্ন অ্যান্ড ব্রেড ইন কলকাতা, অরিজিন হচ্ছে হুগলি, চন্দননগর। আমার পড়াশোনা লামাটেনিয়ার ফর গার্লস কলকাতা, +2 করেছি রানী বিড়লা গার্লস কলেজ থেকে। তারপরে আমার বিয়ে হয়ে যায়। তারপরে আমি লোরেটো হাউসে গ্র্যাজুয়েশন করতে ঢুকেছিলাম এডুকেশন অনার্স নিয়ে। তারপরে আমরা বিদেশ চলে যাই। আমার হাজব্যান্ড এয়ার ইন্ডিয়ায় কাজ করতেন, তার মধ্যে আবার আমার ওই গ্র্যাজুয়েশনের সময় আমার ছেলে হয়ে যায়। সবাইকে চমকে দিয়ে এবার কৃষ্ণনগরের এই রানীমাকে প্রার্থী করেছে বিজেপি। উল্টো দিকে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র। গোকুল স্কুলের মহুয়ার সঙ্গে এবার টক্কর লোরেটোর অমৃতার। দেখুন, সেই রাজপরিবারের অবদান বলতে গেলে তো অনেক, প্রচুর দান ধ্যান করেছে। রাজার, নদিয়ার রাজা ওয়েল নোন ফর দান। সব থেকে যেটা বড় জিনিস কৃষ্ণচন্দ্র যেটা করেছিলেন, থ্রু রিলিজিয়াস ইন্টারাকশনস বলুন, কর্ম বলুন, উনি সবাইকে এক করতে চেষ্টা করেছিলেন। যেরকম রাস প্লাস কালী পুজো, এটা তো একটা ভীষণ মেলবন্ধন, শাক্ত আর বৈষ্ণবের মেলবন্ধন। রিসেন্ট, সেই তুলনায় রিসেন্ট হচ্ছে মহারানী জ্যোতির্ময়ী, যিনি নাকি আমার দিদি শাশুড়ি ছিলেন। তো তখনকার দিনে উনি স্কুল করেছেন যাতে নাকি মেয়েরা সেইভাবে এম্পাওয়ার্ড হতে পারে। আর আরেকটা যেটা বিরাট কাজ করেছিলেন, পূর্ব পাকিস্তানে নদিয়া চলে গিয়েছিল 3 দিনের জন্যে। তো উনি তখন ছিলেন লর্ড মাউন্টব্যাটেন,
সেই ওনার সঙ্গে কথা বলে, রাডক্লিফের সঙ্গে কথা বলে ম্যাপ থেকে বের করে নিলেন, পাকিস্তানের ম্যাপ থেকে বের করে নিলেন, নিয়ে আবার নদিয়া সেই জায়গায় এলো, মানে ইন্ডিয়ার মধ্যে এলো, ভারতের মধ্যে এলো। এই কৃষ্ণনগর রাজবাড়ি, এই কৃষ্ণনগরের রাজ পরিবারের বলা ভালো, এই রাজ পরিবারের হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো, রাস উৎসব, কালী পুজো। এবার কি সেই পরিবারের রাজমাতা নতুন কোনো ইনিংস শুরু করতে পারবেন? হ্যাঁ, এই প্রশ্ন এই সময় প্রাসঙ্গিক। আমি তো সরাসরি বলেছি যে আমি দুর্নীতির এগেনস্টে, আমি কারুর এগেনস্টে নই, আমি বাংলাতে যে মানুষ সাফার করছে তার এগেনস্টে। এবং আরেকটাও আমার মাথায় এসেছিল যে বাংলা নাম্বার 1 ছিল, তা আজকে বাংলা কোথায় চলে গেছে ওটা গুনতির বাইরে। তা একটা কোথাও তো পৌঁছানো উচিত আমাদের বাঙালি হিসেবে, সেটা তো একটা লজ্জার ব্যাপার। এটা আমার মাথায় আছে, সেটাই আমি বারবারই বলছি। এবং মানুষের কাছে আমি আশীর্বাদ চাইছি, সাপোর্ট চাইছি, ভালোবাসা চাইছি, আমার পাশে দাঁড়ান যাতে মোদিজির হাতটা শক্ত হোক। শুধু এই বিষয় নয়, এবারের লোকসভা নির্বাচন অনেকগুলো প্রেক্ষিতের দিক থেকেও দেখতে গেলে কিন্তু অন্য রকম, ব্যতিক্রমী, এক্সেপশনাল। এবার যে বিষয়টা বলবো সেটাও কিন্তু কাইন্ড অফ এক্সেপশনাল, ব্যতিক্রমী। প্রধানমন্ত্রী তিনি সন্দেশখালীর প্রার্থী রেখা পাত্র, তাকে ফোন করেছিলেন। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ এই রেখাকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি, আপনারা জানেন। গতকাল প্রধানমন্ত্রী ফোন করেন কৃষ্ণনগরের রানীমাকেও। রাজমাতার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় 8.5 মিনিটের একটা কথাবার্তা প্রকাশ্যে আসে। अमृता जी नमस्कार। नमस्कार मोदी जी, आपका बहुत आभारी हूँ, आप मुझे चांस दिए हैं लोगों की सेवा करने के लिए। हम 100% कोशिश करेंगे। ये मोदी की गारंटी को लेकर आपके लोकसभा के क्षेत्र में लोगों तक बात पहुंची है? हाँ हाँ, हम तो बोले हैं, तो बोला मोदी जी की तरह हमारा भी गारंटी है, हम जरूर कोशिश करेंगे आपका सेवा में आने का। चुनाव में हमने भ्रष्टाचार मुक्त भारत बनाने के लिए लड़ना है, क्योंकि हमारे देश के युवाओं का भविष्य उज्जवल बने। आपको देखकर ही हम आए हैं। मुझे विश्वास है कि आप विजयी होकर के आपके परिवार की जो बंगाल की सेवा करने की परंपरा रही है, उस परंपरा को आप आगे बढ़ाएगी। आपने चांस दिया है, इसलिए हम आभारी हैं। क्या करना है उसका पूरा काम निकाल के रखिए, मैं पूरी तरह आपके साथ खड़ा रहूंगा। আমার কাছে পাওনা যেটা, উনি আমার ওপর বিশ্বাসটা রেখেছেন, এইটাই। আর কি বলার আছে, আমার ভীষণ ভালো লেগেছে যে ওনার মতো একটা মাপের লোক আমার সঙ্গে কথা বলেছেন। আমি তাতে আরও জোশ আমার বেড়ে গেছে। মহিলাদের প্রতি বিজেপি তথা প্রধানমন্ত্রীর যে সম্মান, সেই সম্মান ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। এবং একজন সাধারণ কর্মীকে, যাকে পার্টি প্রার্থী করেছে, তাকে প্রধানমন্ত্রী যেভাবে ফোন করেছেন, এটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একটু উদ্দীপনার ব্যাপার, একটা আলাদা এনার্জি, আলাদা বুস্ট দেয় যে সেই দলের প্রার্থীকে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তার প্রার্থীদের সাথে কথা বলার টাইম পাচ্ছেন, কিন্তু মণিপুরের যে মহিলারা বিগত 8 মাস ধরে উপেক্ষিত, নির্যাতিতা, যাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, তাদের সাথে কথা বলার কোনো সুযোগ প্রধানমন্ত্রী পাননি। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বোধহয় নিজেই ভুলে গেছেন যে এটা লোকসভা নির্বাচন, এটা রাজ্যে পরিবর্তনের কোনো নির্বাচন নয়। তার মানে কি ঘুরপথে তিনি এখানে আবার অপারেশন লোটাস করাবার ভয় দেখাচ্ছেন নাকি? কারণ এটা তো বিধানসভা নির্বাচন নয়, এখানে বাংলায় পরিবর্তন হবে কি করে? রাজমাতা বা রানীমার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় 8.5 মিনিটের কথাবার্তা প্রকাশ্যে আনা হয়েছে বেশ সাজিয়ে গুছিয়েই। ফোনেই বিস্ফোরণ যাকে বলা যায়। बंगाल में ये ईडी वालों ने करीब 3000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। वो सभी लोग जानते हैं, वो एकदम फेडअप हो गया। टीएमसी के ऊपर बहुत लोग नाराज है, क्योंकि ये सब बहुत अत्याचार हो। तो मैं जो लीगल एडवाइस रह रहा हूँ, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है, और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं।
तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। প্রধানমন্ত্রী রাজ্যে 4-4টে জনসভা করেছেন, কৃষ্ণনগরেও সভা করেছেন। কোথাও যে কথা বলেননি সেটাই কিন্তু তিনি রানীমাকে বললেন। কথাটা মানুষকে তিনি জানিয়েও দিতে বললেন। ফলে বিরোধীরা কি এক্ষেত্রে আর চুপ থাকতে পারে বলুন? এই যে সারা ভারতবর্ষ জুড়ে যে চাঁদা না হলে ইলেকট্রাল বন্ডের নামে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ভয় দেখিয়ে যে হাজার হাজার কোটি টাকা মোদি নিজে রোজগার করলো, সেই টাকাটা বন্টিত হবে কি? লটারি চালানোর নামে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের ফান্ডে যে টাকা জমা পড়লো, বিহার 2 নম্বরই লটারি চালানোর নামে চেন্নাইয়ের টাকা জমা পড়ছে দিদির ফান্ডে, সেগুলো কি বেটে দেওয়ার জন্য উপযুক্ত অর্থ নয়? এগুলো সম্পূর্ণ নাটকের কথা। ইডি কতবার ব্যবহৃত হয়েছে তার মধ্যে 95% বিরোধীদের কাছে। আমরা তো নরেন্দ্র মোদীকে বলছি যে অধিকারী ফ্যামিলি, অধিকারী ব্রাদার্সের কাছে গিয়ে ইডি রেড করুক না, সেখান থেকে তো টাকাটা উদ্ধার হতে পারে। সিবিআই এর এফআইআর নেম, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা ইয়েট টু বি ডিসাইডেড। ফলে কারুর কাছে একটা টাকা পাওয়া যাওয়া মানে সেটা অবৈধ, এইটা বলার রাইট প্রধানমন্ত্রীর নেই। এটাই বোঝা যাচ্ছে, এতেই তো বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে ইডি সিবিআই সকলকে কবজা করে দিয়েছে। মোদিজি এখনো পর্যন্ত যত যে জনকল্যাণমূলক কাজকর্ম নিয়েছে তার পেছনে এই ইডির উদ্ধার করা টাকা বা এই বেআইনি টাকা যেটা ভারত থেকে আগে চলে যেত, ভারতবর্ষের নেতারা নিজেদের কাছে রাখতো, নোটবন্দির ফলে সেটা অনেকটাই কাটেল হয়েছে এবং তার ফলে ঘুরপথে সমস্ত জনহিতকর কাজে এই টাকা ব্যবহার হচ্ছে। পশ্চিমবঙ্গতেও ইডি যে পরিমাণ টাকা উদ্ধার করেছে এই টাকা পশ্চিমবঙ্গের জনগণের জন্য আগামী দিনে আমরা ব্যবহার করব। বাংলার পাওনা আপনি দিচ্ছেন না, তো এখন বলছেন ইডি দিয়ে উদ্ধার হওয়া টাকা আপনি বাংলার উন্নয়নে দেবেন। আরে বাংলার উন্নয়নে বাংলার হকের টাকাটা আগে দিন না, তারপর তো ইডির পলিটিক্স করবেন। কুণাল ঘোষের কথার এই শেষ অংশটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না, এটাই ভোট যুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রধান অস্ত্র। তৃণমূলের অঙ্ক স্পষ্ট, কেন্দ্র হকের টাকা দিচ্ছে না, এটা মানুষের মনে ঢোকাতে পারলেই এক প্রকার কেল্লাফতে। 31শে মার্চ লোকসভা ভোট যুদ্ধে মাঠে ফিরছেন তৃণমূলের সবচেয়ে বড় ভরসা। তারপর তো সময় বলবে। বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ার পর থেকেই বিশ্রামেই ছিলেন। রাজনীতির মাঠে ফিরছেন 31শে মার্চ। কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহামৈত্র, তারই সমর্থনে ধুবুলিয়াতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন সুস্থতার জন্য কেন লাগছে আমরা বুঝতে পারছি না। ওনার তাহলে আরও ভালো ডাক্তার দেখানো উচিত, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে উনি রাজনীতির ময়দানে আসুন, রাজনীতির ময়দানে ওনাকে আমরা হারাবো। সবসময় বলি যে 42টা লোকসভা কেন্দ্রেই প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে ঝড় তুলবেন তখন যেটুকু বিরোধী এদিক ওদিক ছিটিয়ে আছে সেগুলো খড়কুটোর মতো উড়ে যাবে। তৃণমূলের প্রচারের থিম সং তো বাধা হয়েই আছে। পঞ্চায়েত ভোটের পর থেকেই রাজ্যের প্রাপ্য আদায়ের দাবিতে ময়দানে নামে তৃণমূল। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি ক্ষমতা থাকে বড় বড় ডায়লগ না বলে কি কাজ করেছে? এই যে 100 দিনের টাকা আটকে রেখেছে, বাংলা একমাত্র রাজ্য যেখানে 17 লক্ষ পরিবারকে আজকে পেটে মারার জন্য 10,000 কোটি টাকার কাছাকাছি আটকে রেখেছে। 6,000 কোটি টাকা 100 দিনের কাজ, প্রায় 2,000 কোটি টাকা গ্রামীণ সড়ক যোজনা এবং আবাস যোজনা। আর অন্য কোনো রাজ্য আটকে রাখেনি। আর বলছে যে দুর্নীতি। আমি তো কালকে সভামঞ্চ থেকে বলেছি, আমি চ্যালেঞ্জ করেছি যে 11,36,000 লিজ গেছে, একটা ডিসক্রিপেন্সি দেখা, একটা ডিসক্রিপেন্সি। 11 লক্ষ বাড়ি আমরা তৈরি করেছি, সেই টাকাও দেয়নি। যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা আমাদেরটা বুঝে নেব, কি করে বুঝতে হয় সেটা আমরা বুঝে নেব এবং আমরা লড়াই করে দেখিয়ে দেবো মানুষের জন্য লড়াই আমরা করতে পারি। আন্দোলনকে দিল্লি নিয়ে গিয়েছেন অভিষেক, তারপর রাশ হাতে নেন মুখ্যমন্ত্রী। দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। জট কাটাতে কেন্দ্র রাজ্যের অফিসারদের বৈঠকের কথা হয়। যা যা ওরা আমাদের কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছে আমরা সব দিয়েছি। তা সত্ত্বেও ওরা রাজনীতির দৃষ্টিকোণ দিয়ে
যেহেতু বিজেপির লোকাল নেতারা বারণ করেছেন, গরিব মানুষের টাকা আটকে রেখে দিয়েছে। 11,36,000 প্রাপকের বিস্তারিত তালিকা আমাদের সরকার তৈরি করে গত বছর ডিসেম্বর মাসে কেন্দ্রকে পাঠিয়েছে। কেন্দ্র তাও এই টাকা ছাড়েনি, বলছে দুর্নীতি হয়েছে। আমি বলছি যদি দুর্নীতি হয়ে থাকে আপনি হাইকোর্টে যান, পিআইএল করুন। হাইকোর্টে পিআইএল করতে তো অসুবিধা নেই, আপনাদের নেতারা তো পটু কোথায় কোথায় মামলা করতে। আপনি পিআইএল করুন, সিবিআই তদন্ত চান, সিবিআই তদন্ত হোক, কিন্তু মানুষের টাকা আপনাকে ছাড়তে হবে। দুর্নীতি হয়েছে বলে টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপির দাবিকে ভোঁতা করতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেকরা। তারপর মাস্টার স্ট্রোক। কথা দিয়েছিলেন অভিষেক, কাজে করে দেখালেন মুখ্যমন্ত্রী। আমাকে 6 মাস সময় দিন, আপনার টাকা আমরা আনবো, আর যদি আনতে না পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি 37,000 কোটি টাকা দিয়ে বাংলার মানুষকে লক্ষ্মীর ভান্ডার দেয়, তাহলে আপনার পারিশ্রমিকের ব্যবস্থাও আমাদের মামাটি মানুষের সরকার করবে, কারোর উপর নির্ভর থাকতে হবে। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আপনারা এই দলকে ভোট দেবেন যারা ভোটে জিতে আপনাদের টাকা বন্ধ করে দিচ্ছে 100 দিনের টাকা, যারা ভোটে জেতার পর আপনার রাস্তার টাকা বন্ধ করে দিচ্ছে, যারা ভোটে জেতার পর আপনার বাড়ির টাকা বন্ধ করে দিচ্ছে। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন, উপরাষ্ট্রপতির বাসভবন আর 2-4টে বিল্ডিং তৈরি হচ্ছে 20,000 কোটি টাকা খরচা করে, 20,000 কোটি। আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। অর্থনৈতিকভাবে বাংলাকে পেটে মারার, ভাতে মারার চেষ্টা করেছে বিজেপি সরকার, তাও আমরা মাথা নত করিনি, আর আগামী দিনও মাথা নত করব না। তৃণমূলের প্রচারের ধাক্কায় কি বেসামাল বিজেপির ছক? রাজ্যে 4-4টে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী, কোথাও তৃণমূলের এই অভিযোগের জবাব দেননি। হঠাৎ কৃষ্ণনগরের প্রার্থীকে ফোন করে প্রধানমন্ত্রী বললেন তিনি ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর কথা ভাবছেন। आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। সেই ফোনালাপ প্রকাশ্যেও আনা হলো। প্রধানমন্ত্রী সে কথা সবাইকে জানিয়েও দিতে বললেন। সম্পূর্ণ ভাঙতা আর একটা বড় মিথ্যা প্রতিশ্রুতি, ভিত্তিহীন। কোন রকম কোনো টাকা দেওয়ার ইচ্ছা এদের নেই, আর দিতেও পারবে না। কারণ এক, প্রধানমন্ত্রী বলেছেন পরের সরকার, নতুন সরকার গঠন হলে দেখব। কেন? আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আপনি এই সরকারে সেটা করেননি কেন? চলতি আইনে করেননি কেন? প্রধানমন্ত্রী বলছেন নতুন আইন আনার চেষ্টা করব, অর্থাৎ এতদিন করেননি কেন? ইডি অ্যাটাচ করেছে বলেই আমি বিলি করতে পারছি, বিষয়টা অত সহজ নয়। এটা মামলা চলছে কোর্টে, কেসগুলো যতক্ষণ মামলা চলছে ততক্ষণ এই অ্যাটাচ টাকা কোনোভাবে বিতরণ কোনোভাবে সম্ভব হতে পারে না। বাংলার প্রাপ্য 100 দিনের কাজ আর আবাস এবং অন্যান্য মিলিয়ে 1,60,000 কোটি টাকা, হকের টাকা দিন। তৃণমূল হকের টাকা চাইছে। ভোট বাজারে তৃণমূলের সেই অস্ত্র ভোঁতা করতেই কি হঠাৎ ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর কথা বাজারে এনে ফেলা হলো? মোদির নজরে কৃষ্ণনগর, নজরে কি মহুয়াও? মহুয়াকে কি ঘিরে ফেলছে এজেন্সি? কেন বলছি তার কারণ, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। লোকপালের নির্দেশে তদন্ত চলছে। সিবিআই একটি এফআইআরও ইতিমধ্যে করেছে, আর এর মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরও সমন গেল মহুয়া মৈত্রর কাছে। ইডির কর্তারা বলছেন যে ফেমা আইনেই এই নোটিশ। কাল অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে হবে মহুয়াকে, নির্দেশ তেমনটাই। সমন পেয়েছেন কিন্তু দর্শন হীরানন্দানিও, মানে মহুয়ার ব্যবসায়ী বন্ধু। বিজেপির যে অভিযোগ ছিল এই হীরানন্দানির কাছ থেকে নগদ অর্থ, দামি উপহার নিয়ে তাকে সংসদের ওয়েবসাইটের পাসওয়ার্ড দিয়েছিলেন মহুয়া। সেই অভিযোগ ঘিরেই তো যত কাণ্ড। ইডি চাইছে এবার মহুয়াকে হীরানন্দানির মুখোমুখি বসাতে। মহুয়া কি নির্বাচনী প্রচার ছেড়ে, কৃষ্ণনগর ছেড়ে বৃহস্পতিবার মানে আগামীকাল দিল্লি যাবেন?
তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে ইডির তলবে অন্য কোনো ক্লু, মানে কেজরির মতো মহুয়া মৈত্রকেও কি গ্রেফতার করা হবে? মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। সত্যি কি জেলে ঢোকার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে মহুয়ার? বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ইডি তাকে দিল্লিতে ডাকায় সন্দেহ আরও বাড়ছে। আইনে ইডিকে সেই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, ইডি চাইলে গ্রেফতার করতে পারে। ইডিকে দিয়ে সেই ভয়ে কি দেখানো হচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে, নাকি ভোটের মুখে প্রার্থীকে বিব্রত করতেই তলব? যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই। দর্শন হীরানন্দানীকেই মহুয়া মৈত্র তার লগ ইন আইডির পাসওয়ার্ড এবং তার আইডির পাসওয়ার্ড এবং ডিটেলস দিয়েছিল, লগ ইন ডিটেলস দিয়েছিল, তো স্বাভাবিকভাবে তার ডাক পড়বে। দিবালকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে গত ডিসেম্বর মাসে সাংসদ পদ খারিজ হয় মহুয়ার। 19 মার্চ মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। আর তারপরেই গত শনিবার মহুয়ার কলকাতার বাড়ি অফিস মিলিয়ে মোট 4টি আস্তানায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। মহুয়া নিজে এ নিয়ে কমিশনে নালিশ করেছেন, আর তার দল বলছে এই সবই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসায়। যারা 400 পারের কথা বলেছেন, সে 400 পার হচ্ছে না, অনেক অনেক ছোট সংখ্যায় গিয়ে দাঁড়িয়েই যাচ্ছেন, যার জন্যে তাদেরকে ব্যবহার করতে হচ্ছে এই সহযোগী। সদস্যপদ খারিজ হয়েছে, আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বাড়ি ইডি সিবিআই কেন যাচ্ছে, ক্যালেন্ডার থেকে কিনা সেটা আমাদের জানা নেই। যদি একটা ফোনেতে সিবিআই ইডি আমার দরজায় চলে আসে, একটা রাজনৈতিক ফোনে, এটা খুবই দুর্ভাগ্যজনক। বিজেপির এখনো এতটা দুর্দিন হয়নি যে একজন মহিলা সাংসদকে প্রার্থীকে এভাবে হেনস্থা করে নির্বাচনে জিততে হবে। তৃণমূল বলছে মহুয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়েছে বিজেপি, যে কারণে তাকে হারাতে একটি ক্ষেত্র তৈরি করার চেষ্টা হচ্ছে। তার বিপক্ষে যাকে প্রার্থী করিয়েছে দলের পক্ষ থেকে বিজেপি, তার সঙ্গে দলের সর্বোচ্চ ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন, সেটা পাবলিক ডোমেনে চলে আসছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য। লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী এই নির্বাচনে কৃষ্ণনগর থেকে দিল্লি পৌঁছবে। এটা রাজনৈতিক প্রতিহিংসার একটা প্রতিফলন, কিন্তু এই করে মহুয়াকে হারানো করা যাবে না। তারা যত এগুলো করবে, তৃণমূলের প্রতি এই বাংলায় মানুষের ভোট তত বাড়বে। 31শে মার্চ নদিয়ার কৃষ্ণনগরে মহুয়ার সমর্থনে সভা রয়েছে মমতার। তার আগে ইডির এই তলব রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মহুয়া কি ইডির দফতরে ছুটবেন, নাকি ফের কমিশনকে চিঠি লিখবেন, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন? গতকাল ফোনে রেখাকে শক্তি স্বরূপা সম্বোধন করেছেন মোদি। সন্দেশখালীর প্রতিবাদী মুখে আজ ঘরে ফিরলেন। বললেন কি? তিনি বললেন যে আমি তোমাদেরই মেয়ে, মোদির পছন্দের প্রার্থী। শেষ পর্যন্ত রেখা কি পারবেন রেখাপাত করতে? বসিরহাট কেন্দ্রে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন শাসক দলকে? সময় বলবে। এনারাই হচ্ছে আমার লড়াই, এনারাই আমার জোর, এনাদের নিয়ে আমি আগামী পথ চলবো এবং নিশ্চিত আমি জয়ী। এনাদের জয়ে আমি জয়ী হব। দুদিন আগেও ছবিটা এমন ছিল না। দোলের দিন সন্দেশখালীতে পোস্টার পড়েছিল, বিক্ষোভ বিরোধিতা ভাঁজ ফেলেছিল রেখার কপালে। সব বিক্ষোভ গলে জল। মাম্পি দাসের মতো যারা বলেছিলেন আমরা রেখাকে প্রার্থী মানব না, তারাও রেখাকে কাছে টেনে নিলেন। গন্ডগোল মনে মনে হতেই পারে গন্ডগোল ঝামেলা, সেটা তো আমরা সলভ করব, সেটা বাইরের কারুর তো সলভ করার দরকার নেই। আমাদের বোনেদের লড়াই আরো বেড়ে গেল। আমাদের এই একতাটা কেউ ভাঙতে পারবে না, আর ভাঙার চেষ্টা করলেও পারবে না। আমরা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি, বোনের প্রতি বোনের অভিমান আসতেই পারে, আর সে আমার বড় বোন, অভিমান তো আসবেই। যেহেতু সন্দেশখালী আমি ছিলাম না, সন্দেশখালী আসলে আমি বলেছিলাম, এইটা আমি মিডিয়ার সামনে অনেকবারই বলেছি যে আমার বোনেরা
আমি ফিরলে সন্দেশখালি ফেললে ওদের আনন্দর বাঁধ ভেঙে যাবে, সেটাই হয়েছে। এই সমর্থনই আত্মবিশ্বাসী করে তুলেছে রেখাকে। রেখা যে মোদিরই পছন্দ করা প্রার্থী এটা জানার পর মাম্পিরা বিরোধিতা থেকে সরে এসেছেন। যে নারী শক্তির ওপর মোদি আস্থা রেখেছেন তারা কি পারবেন বসিরহাট কেন্দ্রের হিসেব উল্টে দিতে? এবং একজন সাধারণ কর্মীকে যাকে পার্টি প্রার্থী করেছে তাকে প্রধানমন্ত্রী যেভাবে ফোন করেছেন, এটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একটু উদ্দীপনার ব্যাপার, একটা আলাদা এনার্জি, আলাদা